পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার পর কি কি ব্যবস্থা গ্রহণ করবে? একটা বিধি থেকে প্রশ্ন করছে যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর কি ব্যবস্থা গ্রহণ করবে, একটা বিধি, সেটা হচ্ছে 156। এর বাইরে লেখা দরকার নেই। যদি বলে কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় তো ওটা আলাদা টপিক, ওইটা আলাদা টপিক, 153 ক্ষেত্রে আলাদা, তিনটা ক্ষেত্রে। বাট পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর কি কি ব্যবস্থা গ্রহণ করবে 156 সেটা বলছে। এটা হচ্ছে রিটার্নের প্রশ্ন, পরীক্ষা আসবে। যেগুলা রিটার্নের প্রশ্ন পিআরবি থেকে আসবে সেগুলো একটু গুরুত্ব দেবে, নিজের মতো করে মেন আছে আপনাদের, আর আপনাদের পিডিএফ দিয়ে দিচ্ছে, একটু বের করে একটু নিজের নোট করে নেবেন। এই যে দেখা যাচ্ছে 4টা স্টার, ইম্পর্টেন্ট, তার মানে ইম্পর্টেন্ট। পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার পর কি ব্যবস্থা গ্রহণ করে? প্রথম হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে বা একটা বেআইনি সমস্যা হয়েছে, অবৈধ জনতা নিয়ন্ত্রণ করছেন, ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যা যা করার এখন আপনি করবেন। যে এখানে আপনি যে দায়িত্বপ্রাপ্ত আপনি রয়েছেন বা একজন পুলিশ কর্মকর্তা রয়েছে, দ্রুত সম্ভব নিহত, যদি এখানে কেউ মারা গিয়ে থাকে তাদেরকে নিহতদের মর্গে মর্গে নেবে, আহত রয়েছে কি করবে, দ্রুত কাছাকাছি হাসপাতাল বা সরকারি হাসপাতাল, সদর হাসপাতাল পাঠাবেন, এটা হলো নিয়ম। প্রথম হচ্ছে দায়িত্ব কর্মকর্তা কি করে নিহতদের মর্গে আর আহত হলে হাসপাতালে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আপনারা ফায়ার করছেন, সেখানে ঘটনাস্থল থেকে যে ব্যবহৃত খালি এমটি কার্ট্রিজেস, যে খালি যে কার্তুজ রয়েছে, কি করবেন, এগুলা কালেক্ট করবেন, সেখানে পড়ে রয়েছে সংগ্রহ। কারণ কি, এই ইস্যুকৃত যে আপনি যে ইস্যু করে নিয়ে আসছেন গুলি, এইগুলির সাথে যাতে মিলিয়ে দেখা যায়, ইস্যুকৃত গুলির সাথে এগুলোর সাথে মিলিয়ে দেখা যায়, এই জন্য আপনি, তাহলে 1 নম্বর হচ্ছে আপনি আসামি, সরি, আহত হলে হাসপাতালে আর মারা গেলে মর্গে প্রেরণ করলেন। 2 নম্বর ইস্যুকৃত গুলির সাথে কি করবেন, এবং খালি কার্তুজ রয়েছে সে সংগ্রহ করে যাতে ইস্যুকৃত গুলির সংখ্যা মিলিয়ে রাখা দেখা যায়। এরপর দায়িত্ব, যেখানে ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে আপনার সাথে, আপনাদের যেখানে বেআইনি সমাবেশে বা যেখানে আহ, কার্যক্রম শেষ, আপনার এখন ডিসপাস করা শেষ, এখন ওখানে যদি ম্যাজিস্ট্রেট বা আপনার পুলিশ কর্মকর্তা থাকে, সেই ক্ষেত্রে উভয়কেই কি করতে হবে, পৃথক হয়ে 2টা রিপোর্ট প্রস্তুত করবে। উভয় থাকে তারা 2টা পৃথক রিপোর্ট প্রস্তুত করে, একটা প্রথমে একটি সংক্ষিপ্ত রিপোর্ট হবে, খুবই সংক্ষেপে এবং নির্ভুল। পরে একটি বিস্তারিত পূর্ণাঙ্গ রিপোর্ট, সব তথ্য, এই যে গুলি ব্যবহারটা বা রাউন্ড টাউন সংখ্যা মিলিয়ে সবকিছু করবে, রিপোর্ট পাঠাবে। অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু মেট্রো এলাকার কমিশনার, কমিশনার আইজি স্যার কাছে রিপোর্ট দিবে, আর জেলা হলে পুলিশ সুপার, ডিআইজি, এভাবে রিপোর্ট দেবে বলে দেখেন এখানে বিস্তারিত সর্বোচ্চ টেলিগ্রাম পাঠাবেন, ম্যাজিস্ট্রেটকে পাঠাবেন, তারপর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট, কমিশনার, চিফ সেক্রেটারি, যেভাবে আপনারা মনে করেন, এটা যে উর্দু আপনি যদি লেখেন যে বিস্তারিত উর্দুন কর্তৃপক্ষকে পাঠাতে হবে, তাও হবে, কোনো সমস্যা নেই। পুলিশ কর্মকর্তা পাঠাবেন জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি ইন্সপেক্টর, ডিআইজি, আইজি, এভাবে লেখা আছে, আর কোনো কিছু নেই। তাহলে আমরা এখানে 5টা পয়েন্ট পাইছি, যে 5টা পয়েন্ট মোটামুটি ভাবে লিখতে পারলে হয়ে যাবে যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার পর কি ব্যবস্থা করবে। এটা পিআরবি 156 তো বলা রয়েছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার পর কার্যক্রম, ছোট ছোট করে নোট করে লাগবে, মনোযোগ দেন। গুলি চালানোর আদেশ, পরের প্রশ্ন, গুলি চালানোর আদেশ ও নিয়ন্ত্রণ সম্পর্কে কি বলা আছে, যে আপনি যে গুলি করেন, এই গুলি চালানোর আদেশের ক্ষেত্রে একটা কন্ট্রোলিং অফ ফায়ার, আপনি সেফটি, আপনি গুলি চালানোর আগে একটা আপনার নিয়ন্ত্রণ আছে, যে আপনি চাইলেই গুলি করতে পারবেন না, সবসময় কিন্তু একটা বলে না যে গুলি, এই 155 বিধিটাই হচ্ছে নিয়ন্ত্রণ। কিরকম নিয়ন্ত্রণ, যে আপনি কিন্তু আহ ম্যাজিস্ট্রেট, আমাদের স্যারা যারা উপস্থিত থাকবে, সিনিয়র স্যারা থাকবে, অবশ্যই বলবে, আদেশ দিবে, নির্দেশ দিবে যে গুলি করো। তবে সে খেয়াল রাখতে হবে, আপনার ম্যাজিস্ট্রেট নির্দেশ বা কোনো কনসার্ন অথরিটির নির্দেশ না থাকলে কখনো আপনি গুলি চালাতে পারবেন না। নির্দেশ যদি না থাকে, অবশ্যই প্রয়োজন না করলে গুলি চালাতে পারবেন না, নির্দেশ দিলে আপনি গুলি চালাতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে গুলি চালানোর এই নিয়ন্ত্রণটাই হচ্ছে, মানে আপনি গুলিটা এমন ভাবে চালাবেন যাতে সর্বনিম্ন ক্ষতি হয়। খেয়াল রাখতে হবে যাতে গুলি চালানোটা কি হয়, সর্বনিম্ন ক্ষতি হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এমন এমন কাজ করবেন না যে লক্ষ্য ছাড়া, টার্গেট ছাড়া গুলি চালানো সম্পূর্ণ নিষেধ। আর গুলি চালানোর আগে সবসময় কি করতে হবে, একটা নির্ধারিত টার্গেট, নির্ধারিত লক্ষ্যে কিন্তু নিতে হবে। যে টার্গেটটা কি, যে আপনি সরাসরি বুকে চালাবেন না, আমাদের যে ট্রেনিং করা আছে যে নির্ধারিত টার্গেট কি, উপরের দিকে, এখন নিচের দিকে না, উপর দিকে একটা টার্গেট দেওয়া আছে, সেই টার্গেট দিকে নির্ধারণ করতে হবে। যে অবশ্য রেঞ্জ, লক্ষ্যবস্তু কত রান চালানো হবে, শর্টগান যাই বলে না কেন সেটা নির্ধারণ করতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি গুলি ব্যবহার করা যাবে না, এবং নির্দিষ্ট ব্যক্তি বা ছোট দলে সেটা গুলি চালাতে হবে। আর একটা বেশি বলছে যে দেখা গেছে আপনি শর্টগান ফায়ার করছেন, এখানে শর্টগান ফায়ার করার সাথে সাথে কি হয়ে গেছে, আপনার ছত্রভঙ্গ বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি গুলি চালানো বন্ধ করে দিতে হবে। অবশ্যই নির্দেশও দিবেন ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং বন্ধ করার নির্দেশ দিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অর্থাৎ সবসময় খেয়াল রাখবেন, আমরা জানি যে গুলি চালানো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা সতর্কবাণী উচ্চারণ, আমরা যেটা আমরা সামনে আমরা এই প্রশ্নটা পাবো আস্তে আস্তে।
তাহলে গুলি চালানোর আদেশ আদেশ দিবেন কে? ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ম্যাজিস্ট্রেট না থাকলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেবে। এবং নিয়ন্ত্রণ সম্পর্কে এখানেও প্রায় 6-7টা পয়েন্ট রয়েছে। সর্বনিম্ন হলো পরীক্ষা হলে 5টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। সর্বনিম্ন হলে এখানে 7টা আছে, পরীক্ষা 7টা লেখা দরকার নেই, 5টা পয়েন্ট লিখতেই হবে। এটা এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার একটা প্রশ্ন যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সাধারণ নিয়মাবলী কি কি, গুলি চালানোর পূর্বে কি কি শর্তাবলী পালন করতে হয়, এটা হলো মেইন কথা। আপনি তো এই যে 155 করেন, কন্ট্রোলি ফায়ার করেন, অথবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর কি করেন, কিন্তু আপনি গুলি চালানোর আগে, এই ফায়ার করার আগে সবসময় খেয়াল রাখতে হবে কি কি শর্ত থাকতে হবে। সবসময় খেয়াল সতর্কবাণী হবে। গুলি ব্যবহার করার আগে আপনি মাইকিং করতে হবে, যতটা সম্ভব সতর্কবাণী। এটা হলো মেইন কথা। এই পয়েন্ট, একটা পয়েন্ট যদি 154 ধারা 154 বিধি থেকে লিখতে পারেন, এনাফ। যে গুলি চালানোর আগে, নির্দেশ দেওয়ার আগে যতটা সম্ভব সতর্কবাণী করতে হবে যে আপনারা এখন সরে যান, আপনারা এই নির্দেশ আপনাদের, আপনারা সব, আপনারা সঠিক, আপনার সঠিক দাবি দেওয়া সঠিক আছে, সবই ঠিক আছে, আপনারা যেটা কাজ করেন এটা অবৈধ, কোনো এখানে আপনারা উপস্থিত হয় না, আপনারা অন্যায় বা কোনো সরকারি সম্পদ করতে, বারবার সতর্কবাণী করতে। আপনারা যদি বাধ্য হন, আপনারা যদি অন্যায় কোনো কাজ করেন, সরকারি আদেশ অমান্য করেন বা সরকারি সম্পদ নষ্ট করেন, তাহলে আমরা বাধ্য হব। তাহলে এই যতটা সম্ভব সতর্ক বার্তা দিতে হবে বারবার এই বিষয়টা। তবে আত্মরক্ষার ক্ষেত্রে সতর্ক দেওয়া সবসময় সম্ভব না হয়তো। এখন এমন একটা পরিস্থিতি যে রাইট অফ প্রাইভেসি, আত্মরক্ষার ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে। তবে যদি না হয় তাহলে সবসময় নির্দিষ্ট লক্ষ্যে, লক্ষ্যবস্তু যে রয়েছে সেদিকে ফায়ার করতে হবে। আর এটা বলছে যে আমরা 99-এ যেটা আমরা দেখছি, অবশ্যই প্রয়োজনের চেয়ে বেশি ক্ষতি করা যাবে, মিনিমাম হার্ম প্রিন্সিপাল, এটা খেয়াল রাখতো। এটা এই 154 বৈশিষ্ট্য, প্রয়োজনের চেয়ে বেশি ক্ষতি করা যাবে না, যাবে না। এটা একটা 154 গুরুত্বপূর্ণ কথা, যে প্রয়োজন অতিরিক্ত ক্ষতি করা দরকার নাই। এখানে দুইটা পয়েন্ট জরুরি, একটা হচ্ছে গুলি চালানোর আগে সতর্কবার্তা, আর হচ্ছে প্রয়োজনের চেয়ে ক্ষতি করা যাবে না। এই দুইটা পয়েন্ট মোটামুটি যদি 154-তে দুইটাও লেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো গুলি চালানোর পূর্বে কি কি শর্তাবলী পালন করতে হয়, এখন আমরা 5টা দেখলাম। এখন প্রশ্ন দেখেন, কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন? কোশ্চেন, কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? 153, আমরা জানি 3টা ক্ষেত্রে। আমরা জানি 3টা ক্ষেত্রে, আবেগের একটা বলছিলাম 153, যে 3টা ক্ষেত্রে কি কি বলছিলাম? আত্মরক্ষা, আর কি বলছিলাম? বেআইনি সমাবেশ, আর কি? গ্রেপ্তার। আসামি গ্রেপ্তার। গ্রেপ্তার। আসামি গ্রেপ্তার, এই 3টাই বলছিলাম। 153 তাই বলছে যে আত্মরক্ষার ক্ষেত্রে, বেআইনি সমাবেশ এবং গ্রেপ্তার করার ক্ষেত্রেই আপনি কখন অস্ত্র ব্যবহার করতে পারেন। 153, এখানে 153 দেখবেন মোটামুটি আপনার পিআরবি তে বিশাল অনেক হিস্টোরি লেখছে, এত লেখা দরকার নেই, বাট পয়েন্ট আকারে দেওয়া আছে। এই যত খালি পরীক্ষা হলে প্রশ্ন করবে যখন পিআরবি থেকে, আপনি পিআরবির সাথে কানেক্টেড লিখবেন, কোনো সমস্যা নাই, জাস্ট আপনি বিধিটা লিখতে পারলে হয়েছে। আর পয়েন্ট মোটামুটি যদি কম হলে এখন সমস্যা নেই মার্ক। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে, পুলিশ বা অন্যের জীবন সম্পদ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বল প্রয়োগ এবং এমনকি মৃত্যু ঘটতে পারে, যদি আইনসম্মত হয় সেক্ষেত্রে আপনার ফায়ার করবেন। এবং বেআইনি সময় গুলি চালানোর শেষ উপায় হিসেবে অবশ্যই সতর্কবার্তা বলছে, বেআইনি সমাবেশের শেষ উপায় অবশ্যই পূর্বে 154 ফলো করবেন। এবং সতর্কবার্তা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে নির্দেশ থাকে, গ্রেপ্তার কার্যকর করতে হলে ফৌজদারি কার্যক্রম অনুযায়ী যে আমাদের কার্যক্রম রয়েছে 46 1 2 3 এবং 46 3 গ 153 ঘ আপনি ফলো করবেন। যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে, যদি আসামিকে মারতে প্রয়োজন মনে হয়, যে মৃত্যুদণ্ড আসামি যে পলায়ন রোধ করার জন্য যদি সে পলায়ন রোধ করে আপনার উপর আত্মরক্ষার মনে হয়, সেই ক্ষেত্রে 46 3 এবং 153 ঘ মোতাবেক আপনি আত্মরক্ষা ব্যক্তিগত প্রয়োগ করে তার আসামি মৃত্যু ঘটাতে পারবেন। এই কথাগুলো এখানে বলা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ ছাড়া কাউকে হত্যা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আমরা মনে হয় কালকে 152 পর্যন্ত শেষ করে দিয়েছিলাম। 152 ছিল কি পুলিশ কর্মকর্তা দায়িত্ব, আর পিআরবি 151 বলছিলাম ম্যাজিস্ট্রেট স্যারের বা সশস্ত্র পুলিশ দলে যদি ম্যাজিস্ট্রেট থাকেন সেখানে 100 অনুযায়ী, পিআরবি 151 অনুযায়ী কার্যক্রম বলছিলাম। আর 152 হচ্ছে আমাদের কার্যক্রম, সেখানে দায়িত্বরত আমাদের কি স্যার করতে একটা হবে। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। স্যার ওই যে 156 বলছেন যে ওই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার পর করণীয় কি? হুম। এখন সেক্ষেত্রে স্যার ওই যে আমি হাসপাতালে লাশ পাঠাবো 304-5, তারপর রোগী পরীক্ষার আমি বলে জন্য দেই, বুঝছি, 312 আমি এটা বলে কি দেই। স্যার? এখানে আপনার কি কাজ, আপনার 4টা পয়েন্ট লিখবেন। প্রথম হচ্ছে আহত, নিহত হলে মর্গে, আর আহত হলে হাসপাতালে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর সেখানে খালি কার্তুজ গুলো সংগ্রহ করবো, ইস্যুকে তো মিলিয়ে দেখবো, এই জন্য এর জন্য কালেক্ট করা। আর সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট অথবা ওই পুলিশ কর্মকর্তা একটা নির্ভুল রিপোর্ট তৈরি করে উর্ধতন করতে পাঠাবে, জাস্ট এইটুকু লিখলেই শেষ, আর কিছু না। 3টা বলে দিল। আর স্যার ওই ধারা তো ওগুলো লেখার দরকার নাই স্যার। তারা হচ্ছে ওইটাই 156, আর কিছু না। উপরে নিচে লিখবেন পিআরবি 156। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি গতকাল যে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে মোটামুটি আপনারা নিতে পারেন। আমি যা আরেকটু রিপিট করতেছি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে
33 ধারাটা, 33, 53, 68, 263, 64, 63, 64 সিটির ক্ষেত্রে বলছিলাম পড়াইলাম। আর হচ্ছে এদিকে আমরা পড়াইলাম 151 থেকে 156 পর্যন্ত, সবগুলো ইম্পর্টেন্ট। শুধু ম্যাজিস্ট্রেটের স্যার একটা পরীক্ষা আসবে না বলে লাভ নাই, 152 থেকে আপনাদের আসবে, 152, 53, 54, 55, 56, বাস এই। আর আমরা মোটামুটি এদিক থেকে কিন্তু করাই ফেলছি। আপনারা দেখেন, আপনারা কিন্তু 299 থেকে শুরু করে ওদিকে আগাচ্ছেন। এদিক থেকে আমি দেখবেন আপনাদের প্রশ্ন আকারে পড়ানো শেষ করে দিব। আপনারা চিন্তা করবেন না যে স্যার এখান থেকে আবার কবে শুরু করবে। কথা বলছেন, টেনশন করার দরকার নাই। পিআরবি যেগুলি দরকার আপনাদের ওগুলো আমি পড়াচ্ছি ইনশাল্লাহ। স্যার যদি ধারাগুলো স্যার একটু বলে দিতেন স্যার, এই